ধুর, একদিকে র্যান্ডি অর্টন আর কোডি রোডস, যেখানে কিনা র্যান্ডি অর্টন কোডি রোডসকে মেরে মুড়ে কোডি রোডসের অবস্থা খারাপ করে দিচ্ছে, সেখানে রোমান রিংস এটা কী করলো, নিজেই মার খেয়ে গেল। আজকে তো পুরো বোরিং ছিল রোমান রিংস আর সিএম পাঙ্কের সেগমেন্টটা। তো তোমাদেরও যদি এরকম মনে হয়ে গিয়ে থাকে, তাহলে সত্যি কি সেগমেন্টটা বোরিং ছিল সেটা নিয়ে এই ভিডিওতে কথা হবে। আর তার সাথে আজকে রতে বাকি কি হলো, কি কি ইম্পর্টেন্ট জিনিসপত্র হয়েছে রেসলমেনিয়ার জন্য, সেটা নিয়েও আলোচনা করবো। তাই ভিডিওটা পুরোটা দেখো, স্কিপ করো না, কারণ তোমরা দেখছো রেসল এন্টারটেইনার। সো লেটস স্টার্ট দি এন্টারটেনমেন্ট। Acknowledge me. Acknowledge me. You there, sitting at home. Acknowledge me. সবার প্রথমে আজকের শুরু করেছিল সেথ ফ্রিকিন রলিন্স, যেখানে আজকে আমরা আবার সেই অসংখ্য মার্কসম্যানকে দেখতে পেয়েছিলাম, আর তাদেরই মাঝখান থেকে বেরিয়ে এসেছিল সেথ রলিন্স। আর আজকে সেথ রলিন্স বলে দিয়েছে যে ভিশনকে যেমন সে তৈরি করেছিল, তেমন সেই ভিশনকে ধ্বংস করতে চলেছে। আর তার সাথে সে সবাইকে এটাও ওয়ার্নিং দিয়ে দিয়েছে যে সেটা যেই হোক না কেন, ব্রন ব্রিকার হোক, ব্রনসন রিড হোক, বা অস্টিন থিওরি বা লোগান পল হোক, যে পল হেমনের সাথে থাকবে তাকে এইটা ভেবেই রাখতে হবে যে সে তার মৃত্যুর সাথে সাক্ষাৎকার করে নিয়েছে, মানে সেথ রলিন্স তার জীবনকে পুরো শেষ করে দিতে চলেছে। তো এই বলতে বলতে আমরা দেখতে পাই সেখানে পল হেমন চলে আসে। আর সেথ রলিন্স তার আগে এটাও বলেছিল যে কীভাবে সেথ রলিন্স পল হেমনের পিছনে চিয়ার শট মেরে পল হেমনকে স্টোম্প মেরে পল হেমনের মাথা ফাথা ফাটিয়ে সেথ রলিন্সের কতটা ভালো লাগছে সেটাও সেথ রলিন্স বলেছিল। কিন্তু পল হেমন আজকে যখন বেরিয়ে এসেছিল, তখন একেই বলে স্টোরি টেলিং। মানে পল হেমনকে আজকে দেখে বোঝা যাচ্ছিল যে পল হেমনের অবস্থা খারাপ। আর পল হেমন যখন কোনো স্টোরিকে টেল করে না বা কোনো স্টোরি লাইনে ইনভলভ হয়, তখন পল হেমনের যে ডেডিকেশন সেই স্টোরি লাইনটার প্রতি, সেটাই বোঝায় যে কেন পল হেমন পুরোনো দিনের মানুষ। তো আজকে যদি কেউ পল হেমনের শুধু চোখ মুখ দেখে নেয় না, সে বুঝতে পারবে যে এই মানুষটার সাথে কিছু তো একটা খারাপ হয়েছিল। মানে তার সেই খোঁচা খোঁচা দাড়ি, চোখ লাল হয়ে গেছে, নাক কাটা, মুখের অবস্থা খারাপ, দাঁতের অবস্থা খারাপ, মানে দেখেই বোঝা যাচ্ছিল যে এর সাথে বাজে কিছু একটা হয়েছে। তারপর আমরা দেখতে পাই যে পল হেমন খুব ধীরে ধীরে রিংয়ের দিকে এগিয়ে আসতে থাকে, আর সেথ রলিন্স বলে একটু তাড়াতাড়ি আয়, তুই কি শুধু এইটুকুই করতে পারবি? এই বলে পল হেমনকে উত্তপ্ত করতে থাকে সেথ রলিন্স। আর ওই দিক থেকে পল হেমনও বলে যে সেথ রলিন্স পল হেমনের সাথে যেটা করেছে সেটা খুব খারাপ করেছে। সেথ রলিন্সও বলে যে পল হেমন সেথ রলিন্সকে বিট্রে করে খুব খারাপ করেছে। তারপর তার সেই FAFO এই বিষয়টাকে নিয়ে আসে, পল হেমনও তার সেই FAFO এই বিষয়টাকে নিয়ে আসতে আসতে লাস্টে বলে যে F5। আর সে যখন F5 বলে, তখন সেখানে বেরিয়ে আসে দ্য বিস্ট ইনকার্নেট ব্রক লেসনার। তো এই মুহূর্তে তো তোমরা সবাই ভেবেছিলে যে তার মানে এই বছরের রেসলমেনিয়ায় আমরা ব্রক লেসনার ভার্সেস সেথ রলিন্সের ম্যাচই হয়তো দেখতে চলেছি। আর সত্যি কথা বলতে আমিও এক মুহূর্তের জন্য সেটাই ভেবেছিলাম যে তার মানে আলটিমেটলি সেথ রলিন্স ভার্সেস ব্রক লেসনারই হচ্ছে। এবার যেহেতু পল হেমনের সাথে সেথ রলিন্স পাঙ্গা নিয়েছে, পল হেমন সেথ রলিন্সের উপর ব্রক লেসনারকে ছেড়ে দিয়েছে। ব্রক লেসনার যায় তার রিং সাইডে যত মার্কসম্যান ছিল তাদেরকে তো ব্রক লেসনার পুরো ধ্বংস করে ছেড়ে দিয়েছে, তাদেরকে অ্যাটাক করে, অর্ধেকজনকে তো শুধু মানে চিৎকার করেই ভয় দেখিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয়। তারপর রিংও আমরা দেখতে পাই একটা মার্কসম্যানকে সে তুলে F5 মেরে দেয়, মানে মার্কসম্যানদের অবস্থা তো খারাপ করে দেয়। কিন্তু তখনও আমরা দেখতে পাই যে সেথ রলিন্সের মুখে কোনো ভয় নেই, আর সেথ রলিন্স তখনও রিংয়ে দাঁড়িয়ে আছে। তো ব্রক লেসনারও হয়তো ভাবে যে এ ব্যাটা আমাকে ভয় পাচ্ছে না কেন। কিন্তু যখন সব মার্কসম্যানকে মারা কমপ্লিট হয়ে যায় আর রিং পুরো ফাঁকা হয়ে যায়, শুধুমাত্র ব্রক লেসনার আর সেথ রলিন্স রিংয়ে বেঁচে থাকে, তখন আমরা শুনতে পাই ওবা ফেমির থিম সং। আর সেইখানে বেরিয়ে আসে দ্য রুলার ওবা ফেমি। আর ওবা ফেমিকে দেখার পর আমরা দেখতে পাই যে সেথ রলিন্সের মুখে একটা হাসি থাকে। এবার ওবা ফেমিকে কি সেথ রলিন্সই নিয়ে এসেছে এটা এখনও ক্লিয়ার না, কিন্তু দেখে মনে হচ্ছে কিছু তো কানেকশন আছে। কারণ আমরা দেখতে পাই যতক্ষণ ওবা ফেমি তার এন্ট্রেন্স করছিল, সেথ রলিন্স কোনায় দাঁড়িয়ে সেটাকে দেখছিল, মজা নিচ্ছিল। তারপর যখন ওবা ফেমি আর ব্রক লেসনারের ফেস অফ হয়, তখন আমরা দেখতে পাই সেথ রলিন্স সেখান থেকে কেটে পড়ে। কিন্তু তারপর যখন ব্রক লেসনার ওবা ফেমিকে অ্যাটাক করতে যায়, তখন ওবা ফেমি ব্রক লেসনারকে তুলে তার যে ফল ফর্ম গ্রেস মেরেছে, সেইটা মানে ব্রক লেসনারকে এইভাবে তুলে কে মারতে পারে ভাই? মানে ওবা ফেমিকে দেখে মনে হচ্ছিল একমাত্র পারলে তো এই পারে। আর তারপর ওবা ফেমি এখানেই থামে না, ওবা ফেমি ব্রক লেসনারের বুকের উপর পা তুলে রেসলমেনিয়া সাইনের দিকে পয়েন্ট করে, আর এটা বুঝিয়ে দেয় যে এই বছরের রেসলমেনিয়ায় ওবা ফেমি হতে চলেছে ব্রক লেসনারের চ্যালেঞ্জার। তো যারা যারা সেথ রলিন্স ভার্সেস ব্রক লেসনারের স্বপ্ন দেখছিল, তাদের স্বপ্ন ভেঙে গেছে। আর ওবা ফেমি ভার্সেস ব্রক লেসনারই এই বছরের রেসলমেনিয়া ম্যাচ হতে চলেছে। কিন্তু এখানে একটা বিষয় বলার আছে, এই যে ওবা ফেমি ব্রক লেসনারের বুকের উপর পা তুলেছিল, এইটা যদি ভালো করে লক্ষ্য করে দেখো, এইটা ব্রক লেসনার নিজেই তাকে করতে বলেছিল। মানে এইটা আমাকে মনে করিয়ে দিচ্ছিল সেই 2020-র কথা, যখন ব্রক লেসনার আর ড্রিউ ম্যাকিন্টায়ারের ফিউড চলছিল। তখন একটা
ব্রলের মধ্যে আমরা দেখেছিলাম যে একদম এন্ট্রেন্সের দিকে ড্রু ম্যাকেন্টায়ার ব্রক লেসনারের উপর অ্যাটাক করেছিল, আর সেই সময় ব্রক লেসনারের কাছে ওয়ার্ল্ড হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ ছিল। তো ব্রক লেসনার তাকে বলেছিল যে এই চ্যাম্পিয়নশিপটাকে তুলে ধরে আমাকে দেখা। তো আজকেও ব্রক লেসনার সেমভাবে ওবাফেমিকে বলছিল যে আমার বুকের উপর পা তুলে রেসলমেনিয়ার সাইনের দিকে পয়েন্ট কর। তো এই যে ছোট ছোট ডিটেলস, এইগুলোই ব্রক লেসনারকে ব্রক লেসনার বানিয়েছে। আর অনেকে বলে না যে ব্রক লেসনার আর কারো কেয়ার করে না, সে শুধু নিজের কথা ভাবে, এগুলো একদম ফালতু কথা। ব্রক লেসনারও জানে একটা সুপারস্টারকে কিভাবে ওভার করতে হয়। এর আগে সে ড্রু ম্যাকেন্টায়ারকে ওভার করেছিল, আর আজকে সে ওবাফেমিকে ওভার করে দিয়েছে। আর দেখে মনে হচ্ছিল যে সত্যি এই ম্যাচটা একটা ভয়ঙ্কর ম্যাচ হতে চলেছে। আর এবার ওবাফেমি রেসলমেনিয়া জিতবে কি জিতবে না সেটা তো পরের কথা, কিন্তু যদি রেসলমেনিয়া অবধিও মানে রোড টু রেসলমেনিয়া ওবাফেমি আর ব্রক লেসনারের মধ্যে আমরা এরকমই একটা বিল্ড আপ দেখতে পাই না, ওবাফেমি একটা স্টার তৈরি হয়ে যাবে। মানে যে নেক্সট বিগ থিং বা ব্রক লেসনারের রিপ্লেসমেন্ট হিসেবে যেমন ওবাফেমিকে মনে করা হচ্ছে না, সেটা ওবাফেমি তো তৈরি হয়ে যাবে। তারপর রেসলমেনিয়ার রেজাল্ট কী হবে সেটা পরের বিষয়, কিন্তু এইভাবেই আজকে রয়ের শুরুটা হয়েছিল, যেটা বলা যেতে পারে একটা ব্লকবাস্টার শুরু ছিল ভাই। এছাড়া আজকে রয়ের স্ম্যাকডাউনের জন্য একটা ক্লিভ হ্যাঙ্গার ছিল, কারণ সেখানে আমরা দেখতে পাই আজকে মাইকেল কোলের সাথে র্যান্ডি অর্টনের একটা ইন্টারভিউ হওয়ার কথা ছিল, যেখানে র্যান্ডি অর্টনের কি এটা এক্সপ্লেন করতো কেন সে কোডি রোডসের সাথে আগের উইকে যেটা করেছে সেটা করেছে। কিন্তু র্যান্ডি অর্টন বলে যে সবাই আমাকে এটা নিয়ে প্রশ্ন করছে, কিন্তু একজনই আছে যে আমাকে বুঝেছে, আর সে জানে আমি একজন কিলার, আর রেসলিং হ্যাজ মোর দ্যান ওয়ান লয়াল ফ্যামিলি। আর র্যান্ডি অর্টন কারো একটার সাথে ফোনে কথা বলছিল, আর সেখানে কোথায় যে র্যান্ডি অর্টন ছিল, কি বাজে ক্যামেরা অ্যাঙ্গেল, কি বাজে ক্যামেরা কোয়ালিটি, সেখানে র্যান্ডি অর্টন কারোর সাথে একটা কথা বলছিল, কিন্তু সে কার সাথে কথা বলছিল? অনেকে বলছে সে হয়তো দ্য রকের সাথে কথা বলছিল, আবার অনেকে বলছে সে হয়তো টেড ডিভিয়াসের সাথে কথা বলছিল, যেহেতু র্যান্ডি অর্টনেরও ফ্যামিলি রেসলিংয়ের সাথেই যুক্ত ছিল। তো কার সাথে কথা বলছিল সেটা হয়তো স্ম্যাকডাউনে রিভিল হবে, আর স্ম্যাকডাউনে আমরা কিছু একটা দেখতে চলেছি। আর সেই কারণে এই উইকের স্ম্যাকডাউনে ওদের টিউন ইন করতে হবে যে র্যান্ডি অর্টনকে কে এই সাহসটা দিচ্ছে, আর র্যান্ডি অর্টন যে আগের সপ্তাহে যেটা করেছে সেটার জন্য র্যান্ডি অর্টনকে কে উস্কেছিল, সেটা সম্ভবত এই উইকের স্ম্যাকডাউনে আমরা জানতে পারবো। এরপর আমরা এল গ্র্যান্ডে আমেরিকানো ভার্সেস অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর মধ্যে একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম। এবার প্রথম কথা, এটা তো একটা রেসলমেনিয়া ওয়ার্দি ম্যাচ ছিল, কিন্তু এটাকে আজকে রয়্যাল এপিসোডে ডাব্লিউডাব্লিউ করেই দিয়েছে। আর এটা থেকে বোঝা যাচ্ছে যে এদের মধ্যে শুধুমাত্র একটা ম্যাচ আমরা দেখবো না, এদের মধ্যে একটা সিরিজ অফ ম্যাচেস হতে চলেছে, যার মধ্যে প্রথম ম্যাচের কথা যদি বলা হয়, ম্যাচটা ঠিকঠাক চলেছে, কিন্তু এখানে আমরা দেখেছি যে যেহেতু এল গ্র্যান্ডে আমেরিকানোর সাথে লস আমেরিকানোস মানে ব্রাভো আর রায়ো আমেরিকানো আছে, তো তারা তো ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল, তো এই জন্য অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর একটু সমস্যা হয়ে গেছিলো। আর একটা মুহূর্তে আমরা দেখেছিলাম যে যখন অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো একটা আমেরিকানোকে বাইরে বের করতে ব্যস্ত ছিল, তখন ওই দিক থেকে এল গ্র্যান্ডে আমেরিকানো মানে পড়েছিল রিংয়ের মধ্যে, আর সম্ভবত ব্রাভো আমেরিকানো এসে তার যে মাস্ক তার মধ্যে সেই লোহার টুকরোটা ভরে দিয়েছিল। আর তারপর যখন আমাদের অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানো আবার রিংয়ে ফিরে এসে রিংয়ের কর্নারে উঠে তাকে সেই ফ্রক স্প্ল্যাশ হেডবাট মারতে গেছিল, তখন অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোর নিজের অবস্থায় খারাপ হয়ে যায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে আমরা দেখতে পাই এল গ্র্যান্ডে আমেরিকানো অরিজিনাল এল গ্র্যান্ডে আমেরিকানোকে পিন করে আজকের এই ম্যাচটা জিতে যায়, আর তাকে অবশ্যই সাহায্য করেছিল লস আমেরিকানোস। মানে বলা যেতে পারে প্রথম ভিক্টরিটা তার নামে এসেছে। এবার যেমন আমি বললাম, এদের মধ্যে হয়তো সিরিজ অফ ম্যাচেস হবে, এরপর হয়তো আমরা মেক্সিকোতে এদের মধ্যে একটা 1-on-1 ম্যাচ দেখতে পাবো, আর আলটিমেটলি রেসলমেনিয়ায় গিয়ে তাদের মধ্যে ফাইনাল ম্যাচ হবে যে আলটিমেট উইনার এই ফিউড থেকে কে হয়ে বেরোবে। আর সম্ভবত এটা একটা মার্কস ভার্সেস মার্কস ম্যাচও হতে পারে, তো এইভাবেই তাদের গল্প এগোচ্ছে। যাই হোক না কেন, তারপর আমরা ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপেরও ম্যাচ দেখতে পেয়েছিলাম এজেলি আর বেলির মধ্যে। আর সত্যি কথা বলতে ম্যাচটা অ্যাকচুয়ালি একটা ভালো ম্যাচ ছিল, ব্যাক অ্যান্ড ফোর্থ অ্যাকশন চলছিল, কিন্তু আমরা যেহেতু জানতাম যে এজেলি এই ম্যাচে কোনোভাবে বেলির কাছে হারতে পারে না, লাস্টে হয়েছেও ঠিক তাই। কারণ আমরা দেখতে পাই বেলি যখন লাস্টে একটা টপ রোপ থেকে এলবো ড্রপ মারতে যায়, তখন এজেলি সেখান থেকে সরে যায়, বেলির নিজেরই চোট লেগে যায়, তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে এজেলি তার সাবমিশন মুভ ব্ল্যাক উইডোতে বেলিকে আটকে দেয়, আর বেলি তারপর ট্যাপ আউট করে যায়, আর তারপর এজেলি তার চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়, বেলিকে হারিয়ে দেয়। কিন্তু এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই বেলি আর এজেলির মধ্যে কোনো সমস্যা ছিল না, ঠিক আছে, তাদের মধ্যে তারা স্পোর্টসম্যানশিপ দেখিয়েছে। কিন্তু এই ম্যাচের শেষে যখন এজেলি বেরিয়ে যাচ্ছিল, তখন আমরা দেখতে পাই সেখানে তাকে ইন্টারাপ্ট করে বেকি লিঞ্চ। আর বেকি লিঞ্চ শুধু ইন্টারাপ্ট করে না, আজকে বেকি লিঞ্চ একদম এজেলিকে মেরে ধরে এজেলির অবস্থা খারাপ করে দিয়েছে। সেখানে আমরা ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালস, ডাব্লিউডাব্লিউ সিকিউরিটিদেরকেও দেখতে পাই, কিন্তু তারাও বেকি লিঞ্চ আর এজেলিকে আলাদা করতে পারে না। বেকি লিঞ্চ তো আজকে পুরো এজেলির উপর যাকে বলে
তার সমস্ত রাগ একদম উজাড় করে দিয়েছে। লাস্টে আমরা দেখতে পাই এজেলির থেকে তার ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপটা নিয়ে সেটা দিয়েও এজেলিকে অ্যাটাক করেছে। তো এখান থেকে এটা ক্লিয়ার হয়ে গেছে যে রাসেলমেনিয়ার জন্য এবার এজেলির যে নেক্সট চ্যালেঞ্জার আসতে চলেছে সেটা হলো আমাদের ফর্মার ওমেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়ন বেকি লিঞ্চ। তো এখান থেকে আবার বেকি লিঞ্চ আর এজেলির ফিউড কন্টিনিউ হচ্ছে, আর এবার এদের মধ্যে আলটিমেট ম্যাচ আমরা রাসেলমেনিয়াতেই দেখতে পাবো, সেটাও কনফার্ম হয়ে গেছে। তো এরপর আমরা দেখতে পেয়েছিলাম যে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ মানে মেন্স ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ, যেটা হলো পেন্টার কাছে আছে এই মুহূর্তে। তো সেইটার জন্য একটা ম্যাচ ছিল যেটা এক টাইপের ওপেন চ্যালেঞ্জই ছিল পেন্টার। তো তাকে মানে সেই চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করতে আসে ড্র্যাগন লি, আর তারপর আমরা ড্র্যাগন লি আর পেন্টার মধ্যে একটা ম্যাচ দেখতে পাই। আর সত্যি কথা বলতে ম্যাচটা হয়তো স্টোরি লাইন ওয়াইজ কিছুই ছিল না, কিন্তু ম্যাচের কোয়ালিটি ওয়াইজ এটা আজকে রয়ের বেস্ট ম্যাচ ছিল। মানে এটা তো কনফার্ম হয়ে গেছে যে পেনটা যদি কোনো ম্যাচে থাকে ইনরিং স্কিল ওয়াইজ ইনরিং ওয়াইজ ম্যাচটা তো দুর্দান্ত হবেই হবে। তো আজকে ড্র্যাগন লি আর পেনটা আমাদের সেরকমই একটা ম্যাচ উপহার দিয়েছে। আর এই ম্যাচের শেষে আমরা দেখতে পাই পেনটা ড্র্যাগন লিকে একটা মেক্সিকান ডিস্ট্রয়ার দিয়ে হারিয়ে দেয় আর নিজের ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ সাকসেসফুলি রিটেন করে নেয়। এছাড়া আমরা ম্যাক্সিন ডুপ্রি আর ন্যাটির মধ্যেও একটা ম্যাচ দেখতে পেয়েছিলাম, যেটা ছিল মেন্টার ভার্সেস স্টুডেন্ট। আর যেই মেন্টার এখন পুরো ইভিল হয়ে গেছে, আর আজকেও ম্যাক্সিন ডুপ্রি কিছুই করতে পারে না। ন্যাটি পুরো ম্যাচে ডমিনেট করে আর লাস্টে তার সাবমিশন মুভের মাধ্যমে ন্যাটি এই ম্যাচটা জিতেও যায়। আর ম্যাক্সিন ডুপ্রিকে বলা যেতে পারে ম্যাক্সিন ডুপ্রিকে পুরোপুরি বাড়ি করে দেওয়া হয়েছে। মানে এই মুহূর্তে ম্যাক্সিন ডুপ্রির কাছে আর কোনো আশা বেছে নেই। কিন্তু ব্যাক স্টেজে আমরা লায়রা ভ্যালকাইরি আর বেলির মধ্যে একটা ছোটোখাটো সেগমেন্ট দেখতে পেয়েছিলাম। সেই সময় আমরা দেখতে পেয়েছিলাম পেছনে ম্যাক্সিন ডুপ্রি পড়ে আছে আর দ্য ভিশন মানে অস্টিন থিওরি আর লোগান পল তাকে কনসোল করার চেষ্টা করছে। তো এখান থেকে ডাব্লিউডাব্লিউ টিজ দিয়ে দিয়েছে যে ম্যাক্সিন ডুপ্রি তার লিমিট অবধি চলে গেছে, সে মানে তার যা যা চেষ্টা করার ছিল সে সেই চেষ্টা করে নিয়েছে, কিন্তু সে এখনও ন্যাটিকে হারাতে পারেনি। এবার হয়তো সে তার একটা নতুন রূপ দেখাতে চলেছে আর পসিবলি সে এবার ভিশনকে জয়েন করতে চলেছে, এরকম একটা টিজ ডাব্লিউডাব্লিউ আমাদের দিয়েছে। বা দেখা যাক সেটাকে ডাব্লিউডাব্লিউ কবে এক্সিকিউট করে। এবার ওমেন্সদের এত ম্যাচের কথা যখন বলছি তখন আরেকটা ম্যাচও আজকে আমরা দেখতে পেয়েছিলাম, যেটা হয়েছিল আমাদের রাসেলমেনিয়ার চ্যালেঞ্জার ওমেন্স চ্যাম্পিয়নশিপের চ্যালেঞ্জার লিভ মর্গানের বন্ধু রাকেল রড্রিগেজের সাথে আমাদের কারেন্ট ওমেন্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন স্টেফিনি ভ্যাকারের ম্যাচ। এবার এই ম্যাচটার কথা কী বা বলবো, এই ম্যাচটা যেমন আমি কালকের ভিডিওতে বলেছিলাম একটা প্র্যাকটিস ম্যাচ ছিল, যেখানে লিভ মর্গান যেহেতু রাকেল রড্রিগেজের রিং সাইডে ছিল সে তো ইন্টারফেয়ার করার চেষ্টা করছিল, কিন্তু তাকে আটকানোর জন্য আজকে ইও স্কাইকেও আমরা দেখতে পাই। এবার ইও স্কাই এখানে কী করতে এসেছিল আমি সত্যি জানি না। তো ইও স্কাইয়ের যে কী গল্প অ্যাকচুয়ালি ডাব্লিউডাব্লিউ দেখানোর চেষ্টা করছে এই মুহূর্তে তো আমার মাথায় ঢুকছে না, কিন্তু আলটিমেটলি আমরা দেখতে পাই এই সবের সুযোগ নিয়ে রাকেল রড্রিগেজকে স্টেফিনি ভ্যাকার আজকে খুব ইজিলি হারিয়ে দিয়ে মানে সেই স্টেটমেন্টটা দিয়ে দিয়েছে যে সে রাসেলমেনিয়ার জন্য পুরোপুরি রেডি আছে আর এবার তার নেক্সট টার্গেট লিভ মর্গান হতে চলেছে। তো ফাইনালি এবার কথা বলা যাক আজকের রয়ের মেন ইভেন্টের। তো আজকের রয়ের মেন ইভেন্টে যেমন আমরা সবাই জানতাম যে আসতে চলেছে রোমান রেইন্স আমাদের ওটিসি, কিন্তু তার আগে আমরা দেখেছিলাম ব্যাক স্টেজেও রোমান রেইন্সের দুটো সেগমেন্ট হয়েছিল, যেখানে একটা সময় আমরা দেখেছিলাম যে রোমান রেইন্স যখন গাড়ি করে এরিনাতে ঢুকছিল তখন রোমান রেইন্সের সাথে উসোসদের দেখা হয়। আর আজকে আমরা ভেবেছিলাম রোমান রেইন্স খুব রেগে থাকবে যেহেতু সিএম পাঙ্ক তার বাবাকে নিয়ে কথা বলেছে, কিন্তু আজকে রোমান রেইন্স পুরোই তার উল্টো ছিল। দেখে মনে হচ্ছিল যে রোমান রেইন্স তো আজকে পুরো চিল আছে, রোমান রেইন্স এসব নিয়ে ভাবছেই না। আর আজকে উসোসদের সাথেও রোমান রেইন্সের সেই কথাই হয়, আর রোমান রেইন্স বলে দেখ আগের সপ্তাহে তোরা যেটা করেছিস খুব ভালো করেছিস। আর তারপর রোমান রেইন্স ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে আমার আরও যত ভাই আমার আরও যত কাজিনসরা আছে, যত ব্লাড লাইন আছে, ব্লাড লাইন মেম্বার সারা পৃথিবীতে, তারাও যদি সিএম পাঙ্কের সাথে বদলে নিতে চায় অবশ্যই তারা নিতে পারে, তাদের যা ইচ্ছা তারা করতে পারে, কিন্তু তাদের একটা কথা মাথায় রাখতে হবে রাসেলমেনিয়া অবধি সিএম পাঙ্ক হচ্ছে রোমান রেইন্সের শিকার, রাসেলমেনিয়ার পর তারা যা ইচ্ছা তাই সিএম পাঙ্কের সাথে করতে পারে, মানে রোমান রেইন্স তাদেরকে ফুল পারমিশন দিয়ে দিয়েছে। আর এইভাবে আমরা দেখতে পাই যে উসোস আর রোমান রেইন্সের মধ্যেও সব কিছু ঠিক আছে। যেমন বললাম যে আজকে রোমান রেইন্স পুরো চিল ছিল, তো আরেকটা সেগমেন্টও আমরা দেখতে পাই যে একটা লকার রুমের মধ্যে উসোস মানে যে উসো জিমি উসো আর রোমান রেইন্স বসে আছে, তারা এই বিষয়টা নিয়ে কথা বলছে। যে উসো একটু রেগেছিল যে সিএম পাঙ্ক তাদের কাছে ক্ষমা চায়নি, সিএম পাঙ্কের ক্ষমা চাওয়া উচিত ছিল। তো রোমান রেইন্স বলে ও যা বলার সেটা বলেছে, আমি ওসব নিয়ে ভাবছি না, ও ক্ষমা না চাইলেও হবে, কিন্তু যে উসো তো একটু রেগেছিল।
তো আলটিমেটলি রোমান রেন্স তাকেও আর কি হালকা করে দেয়, বলে এত রাগারাগির কিছু নেই, সিএম পাঙ্ক খুব জোর হলে কী বা করবে, ও আমাকে মারবে সেই ক্ষমতা ওর মধ্যে আছে, এই বলে তারা হাসাহাসি করতে থাকে। মানে রোমান রেন্স আজকে পুরো ঠান্ডা মেজাজে ঠান্ডা মাথায় একদম চিল হয়ে এসেছিল। আর আমরা যেটা ভাবছিলাম যে সিএম পাঙ্কের কথায় রোমান রেন্স রেগে থাকবে, সেরকম কিছু হয়নি। আর কেন হয়নি সেটা আমরা মেন ইভেন্টের সেগমেন্টে বুঝতে পেরেছি। আর পুরোটাই ছিল মাইন্ড গেমের ব্যাপার ছিল পুরোটা। তো কি হয়েছে সেটা নিয়ে এবার একটু আলোচনা করা যাক। এবার মেন ইভেন্টে আমরা দেখতে পাই সবার প্রথমে রোমান রিংস বেরিয়ে আসে, সবাইকে তাকে অ্যাকনলেজ করতে বলে, সবাই তাকে অ্যাকনলেজ করে। আর তারপর রোমান রিংস বলে যে ফিল তো এই কথাটা বলছে যে ফিল নাকি আমাকে মেন ইভেন্টে এনেছে, কিন্তু এটা দেখার বিষয় আছে গত 1 বছরে ফিল নিজে কয়েকটা মেন ইভেন্ট করেছে। মানে রোমান রিংস আজকে এই পয়েন্টটাই ধরে যে সিএম পাঙ্ক তো নিজেই কোনো ইভেন্টের মেন ইভেন্ট করে না, সে আবার নাকি রেসেলমেনিয়ার মেন ইভেন্টে আমাকে আনতে চলেছে। তো তারপর সিএম পাঙ্ককে রোমান রিংস কল আউট করে, সিএম পাঙ্ক সেখানে বেরিয়ে আসে। সিএম পাঙ্ক অনেকটা সময় আজকে সেখানে নষ্ট করে, কারণ অডিয়েন্সের সাথে সে হ্যান্ডশেক করছিল, সবাইকে সাইন দিচ্ছিল, অটোগ্রাফ দিচ্ছিল, এইসব করে অনেকটা সময় নষ্ট করে। আর তারপর যখন সিএম পাঙ্ক রিংয়ে যায়, রোমান রিংস বলে ওয়েলকাম টু মাই মেন ইভেন্ট। আর তখন সিএম পাঙ্ক বলে যে তুই আমার গভর্নমেন্ট নামকে ইউজ করছিস, মানে যেহেতু সিএম পাঙ্ককে রোমান রিংস ফিল বলে ডাকছিল, তো সেটা নিয়ে সিএম পাঙ্ক বলে যে তুই আমার আসল নামকে ব্যবহার করছিস, কিন্তু আমি তোকে এটার পারমিশন দিই না, কারণ আমার আসল নামকে শুধুমাত্র আমার ফ্যামিলি আর আমার খুব কাছের বন্ধুরাই ব্যবহার করতে পারে, আমি চাইলে তোকেও তোর আসল নামে ডাকতে পারি। এই বলে সে রোমান রিংসের যে আসল নাম লিকি জোসেফ জো অ্যানোয়াই সেটার একটু মজা নিতে থাকে, সে টিটি বলতে থাকে তার নামকে, এই বলে যে আমি সেই নামে তোকে ডাকতে পারি কিন্তু আমি ডাকবো না। আর আরেকটা বিষয় আমি উইকিপিডিয়া থেকে জেনেছি যে তোর নাম জো, কিন্তু আমি তোকে জো বলেও ডাকতে পারবো না, কারণ সেক্ষেত্রে আমার আরেকটা খুব ভালো বন্ধু যে কিনা একটা রিয়েল সামওয়ান, তার অপমান হবে। মানে এখানে সিএম পাঙ্ক সামোয়া জো এর কথা বলছিল। তো রোমান রিংস বলে তুই সামোয়া জোকে গিয়েও জিজ্ঞাসা করে নিস যে তার ট্রাইবাল চিফকে। তো এই বলে রোমান রিংসও কামব্যাক করে। তারপর সিএম পাঙ্ক আসে আসল কথায়, আর সিএম পাঙ্ক আবার সেই রোমান রিংসকে পার্ট টাইমার বলতে থাকে, এই বলতে থাকে, সেই বলতে থাকে। তো রোমান রিংস বলে এই কথাটা তুই আর কতবার বলবি। আর তারপর সিএম পাঙ্ক এটাও বলেছিল যে দেখ আগের সপ্তাহে আমার সাথে যেটা হয়েছিল সেটা আমি ডিজার্ভ করি, কিন্তু ব্যাপারটা হচ্ছে যারা আমাকে সেই কথাটা বলতে এসেছিল, মানে যারা মেসেঞ্জার ছিল, তারা ভুল ছিল, কারণ আমি তাদেরকে এক্সপেক্ট করিনি, আমি তোকে এক্সপেক্ট করেছিলাম যদি তুই আসতিস, কিন্তু তুই তো পার্ট টাইমার। আর তখনই রোমান রিংস বলেছিল যে দেখ এই বিষয়টা আমি অনেক দিন ধরে শুনে আসছি, আমি পার্ট টাইমার হই, তো গুড, ভালো, আমি পার্ট টাইমার। আর তোর এটা বোঝা উচিত যে প্রাইম টাইম প্লেয়াররা কীভাবে কাজ করে আর তারা ফুল টাইমার কখনো হয় না। আর এই বলে রোমান রিংস একটা লাইন বলে যে তোর যদি বিশ্বাস না হয় তাহলে গিয়ে তুই তোর বউকে জিজ্ঞাসা কর। আর আমরা জানি সিএম পাঙ্কের বউ হচ্ছে এজেলি, আর এজেলি নিজেও তো একজন পার্ট টাইমার, আর সে নিজেও খুব রেয়ারই ডাব্লিউডাব্লিউইতে আসে। এই বছর এজেলিকেও আমরা 4বার দেখতে পেয়েছি, রোমান রিংসকেও আমরা 4বারই দেখতে পেয়েছি ডাব্লিউডাব্লিউইতে। তো সিএম পাঙ্ক এরপর আর কিছু বলতে পারে না, মানে রোমান রিংস ইনডিরেক্টলি এটাই বলে যে এই মুহূর্তে সিএম পাঙ্কের থেকে এজেলি বেশি বড় সুপারস্টার। তো সিএম পাঙ্ক এর উত্তরে কিছু বলতে পারে না, কিন্তু তারপর আমরা দেখতে পাই যে সিএম পাঙ্ক আবার তার সেই পুরনো লাইন নিয়ে আসে যে তুই আগের সপ্তাহে তোর কাজিনদেরকে পাঠিয়েছিলি, আর আমি শুনেছি যে তুই নাকি তোর পুরো ব্লাড লাইনকে আমার উপর ছেড়ে দিতে চাইছিস, আর তাদেরকে বলেছিস যে তারা যেন আমাকে অ্যাটাক করে বা আমার পেছনে পড়ে যায়। তখন রোমান রিংস বলে দেখ আমি কোনো ব্লাড লাইনকে তোর উপর ছাড়িনি, আমি শুধু তাদেরকে পারমিশন দিয়েছি যে তাদের যেটা ইচ্ছা তারা তোর সাথে যা করতে চায় সেটা তারা করতে পারে। তো তারপর আমরা দেখতে পাই যে আবার সিএম পাঙ্ক বলে যে আগের উইকেও জিমিউসো এসেছিল, তো রিয়েল ট্রাইবাল চিফ কে? তখন রোমান রিংসের হাসি পেয়ে যায়, রোমান রিংস হাসতে থাকে আর বলে যে সিরিয়াসলি এর জন্য তোমরা চিয়ার করো? এ সেই পুরনো লাইন যেটা আমি গত 5 বছর ধরে শুনে আসছি যে রিয়েল ট্রাইবাল চিফ কে, রিয়েল ট্রাইবাল চিফ কে, একটু নতুন কিছু বল, এটা এখন পুরনো হয়ে গেছে, আর যদি নতুন কিছু বলার না থাকে আমার সময় নষ্ট করিস না। এই বলে রোমান রিংস বেরিয়ে যাচ্ছিল, কিন্তু সিএম পাঙ্ক তাকে আটকায়। সিএম পাঙ্ক তাকে আটকে বলে যে তোর কি মনে হয় তুই যখন খুশি আসবি, যখন খুশি বেরোবি, আর এটা আমি হতে দেবো? এই শোটা আমার, এটা আমার শো, আর তোকে আমার কথা মতো রিংয়ে আসতে হবে, আর আমার কথা মতোই তোকে রিং থেকে বেরাতে হবে। তো এই বলে আমরা দেখতে পাই সে রোমান রিংসকে সেখানে আটকে দেয়। আর তারপর আমরা দেখতে পাই যে রোমান রিংস বলে দেখ ফিল, না তো তুই আমার মতো দেখতে, না তো তোর মধ্যে আমার মতো পাওয়ার আছে, সোজা কথা হলো তুই হয়তো মাইকে খুব ভালো হতে পারিস, হয়তো মাইকে তোকে কেউ হারাতে নাই পারে, কিন্তু তুই শুধু ওই বকবকই করতে পারিস, ওই বকবক শেষ হয়ে গেলে তোর আর কিচ্ছু করার থাকে না, আর আলটিমেটলি তুই আমার কিচ্ছু করতে পারবি না। তার কারণ কি জানিস?
তুই বুড়ো হয়ে গেছিস। আর যখন সিএম পাঙ্ককে রোমান রিংস বুড়ো বলে তখন সিএম পাঙ্কের মাথা গরম হয়ে যায়, আর তখন সিএম পাঙ্ক রোমান রিংসকে একটা ঘুষি মেরে দেয়, আর মানে রোমান রিংসের উপর অ্যাটাক করে দেয় আর কি। আর তারপর আমরা দেখতে পাই রোমান রিংস হাসতে থাকে, কারণ এইটাই ছিল মাইন্ড গেম। কারণ এতদিন সিএম পাঙ্ক রোমান রিংসের সাথে মাইন্ড গেম খেলছিল, আর সিএম পাঙ্ক বলতো যে রোমান রিংসের মাথায় নাকি সবসময় সিএম পাঙ্ক ঘুরে বেড়ায়, কিন্তু আজকে রোমান রিংস রিভার্স মাইন্ড গেম খেলেছে। মানে যেখানে আমরা সবাই ভাবছিলাম যে যেহেতু রোমান রিংসের বাবার নামে কথা হয়েছে, রোমান রিংস রেগে থাকবে, সিএম পাঙ্কের অবস্থা খারাপ করে দেবে, রোমান রিংস সেসব কিছু করেনি। রোমান রিংস দেখিয়ে দিয়েছে আমি তো তোকে পাত্তাই দিই না। উল্টে রোমান রিংস আজকে সিএম পাঙ্ককে উত্তেজিত করে দিয়েছে যাতে সিএম পাঙ্ক রোমান রিংসের উপর অ্যাটাক করে, আর রোমান রিংস সেটাই চাইছিল। আর সেই কারণেই রোমান রিংসের মুখে শেষে হাসি ছিল, আর রোমান রিংস বলছিল দেখলি তো আমি আমার পয়েন্ট প্রুভ করে দিলাম, তুই শুধু বকবকে করতে পারিস, আসল তোর কিছু করার ক্ষমতা নেই, তুই শুধু মাইন্ড গেমই খেলতে পারিস, আর আজকে আমি তোর সাথে মাইন্ড গেম খেলেছি। আর এই জন্য তোমরা চিয়ার করো একে। এ সত্যি আমার কিচ্ছু করতে পারবে না, এ শুধু মুখেই বকবক করতে পারবে, কিন্তু এমনি ওর কিচ্ছু করার দম নেই। আর এইভাবে আমরা দেখতে পাই সেখানে রয়ের জেনারেল ম্যানেজার অ্যাডাম পিয়ার্স চলে আসে, কিছু অফিসিয়ালসরা চলে আসে, আর তারা সিএম পাঙ্ককে সেখান থেকে নিয়ে যায়। তো এবার তোমরা যদি বলো যে হ্যাঁ এই প্রোমো সেগমেন্টটা কি আগের 2 উইকে আমরা যেটা দেখেছিলাম তার থেকে সেরা ছিল, না একদমই না, তার থেকে এটা বোরিংই ছিল। কিন্তু আজকে পুরো বিষয়টাই ছিল মাইন্ড গেমের। মানে আজকে রোমান রিংস এমন মাইন্ড গেম খেলেছে সিএম পাঙ্কের সাথে, যেখানে রোমান রিংস এটা দেখিয়ে দিয়েছে যে সিএম পাঙ্কে রোমান রিংস কোনোভাবে পাত্তাই দিচ্ছে না। আর উল্টে এতদিন সিএম পাঙ্ক যেমন বলছিল যে রোমান রিংসের মাথায় নাকি সবসময় সিএম পাঙ্ক ঘুরে বেড়ায়, আজকে রোমান রিংস এটা প্রমাণ করে দিয়েছে যে ব্যাপারটা আসলে উল্টো। ব্যাপারটা হলো সিএম পাঙ্কের মাথায় এখন রোমান রিংস ঘুরে বেড়াচ্ছে। তো আজকে পুরোটাই মাইন্ড গেম ছিল। হ্যাঁ আগের 2 সপ্তাহের থেকে আজকের এই সেগমেন্টটা একটু বলতে পারা যায় একটু এনার্জি কম মনে হয়েছে, কিন্তু এইভাবেই চলবে, কারণ রেসেলমেনিয়ার জন্য এখন 1 মাস বাকি আছে। আর আগামী রেসেলমেনিয়ার আগে যতগুলো রয়ের এপিসোড আছে প্রত্যেকটা রতেই আমরা রোমান রিংসকে আর সিএম পাঙ্ককে দুজনকেই দেখতে পাবো। তো তাদের মধ্যে যা ব্রল হওয়ার, যা মারপিট হওয়ার, যা অ্যাকশন হওয়ার, সেগুলো আগামী রয়ের এপিসোডগুলোতে আমরা দেখতে পাবো। তাই আজকে জাস্ট মাইন্ড গেম খেলা হয়েছে। তো এইভাবেই আজকে রয়ের এপিসোড শেষ হয়। আজকে একটু ওভার টাইম চলে গেছিলো কিন্তু যাই হোক না কেন মোটামুটি আজকের রয়ের এপিসোড ঠিকঠাক ছিল, দেখার মতো ছিল। আর বলতে হবে যে হ্যাঁ এরকম রয়ের এপিসোড রেসেলমেনিয়ার আগে দরকার। আর সিএম পাঙ্ক আর রোমান রিংসের আরও একটা নতুন গ্রাফিক্স চলে এসেছে, জানি না রেসেলমেনিয়ার জন্য ডাব্লিউডাব্লিউ এর কতগুলো গ্রাফিক্স বানাবে, অনেকগুলো গ্রাফিক্স আমরা অলরেডি দেখে ফেলেছি। আর আমাদের ড্যান হজেনের কথা তো বলাই হলো না। তো ড্যান হজেনও আজকে একটা ক্যানন নিয়ে এসেছিলো ব্রেকের সময়, যেখানে সে সবাইকে তার টি শার্ট দিচ্ছিলো, তার মার্চেন্ডাইজ দিচ্ছিলো ক্যাননে করে। তো ড্যান হজেন তো নিজের মতো আছে, কিন্তু তোমাদের আবারও মনে করিয়ে দিই, ড্যান হজেনের কার্স থেকে যদি তোমরা বাঁচতে চাও তাহলে তোমাদেরকে চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে লাইক করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, কারণ রেসেলমেনিয়ার আগে আমরা 20,000 সাবস্ক্রাইবার্সের একটা টার্গেট নিয়েছি, আর সেটা কমপ্লিট করতে হবে। তোমাদের হাতে আছে, তোমরাই করতে পারো। আর না হলে কিন্তু ড্যান হজন তোমাদেরকেও কার্স করে দেবে। আর আজকে যেহেতু 316 ডে ছিল, তাই ড্যান হজনও বলেছে অ্যান্ড ড্যান হাউজন 316 says he just cursed your ass, এই বলে ড্যান হজন সেখান থেকে চলে গেছিলো। যদিও সে ভুলে রাস্তায় গেছিলো, তাকে আবার পরে ফিরতে হয়েছিল, মানে লাইট চলে যাওয়ার পর। তো সেটা ড্যান হজন নিজের মতো কাজ করছে। কিন্তু তোমাদের আজকে রয়্যাল এপিসোড কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও। বাকি তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। তোমরা আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামও ফলো করতে পারো, সেখানেও আমরা কিছু ইন্টারেস্টিং জিনিস করতে চলেছি। সম্ভবত একটা কিউএনএ ভিডিও আসতে পারে ফেসবুকের কমেন্টের উপর, সেটা নিয়ে পরবর্তীকালে আলোচনা করব। কিন্তু আপাতত এই ভিডিওটাকে এই অবধি রাখি। ভিডিওটাকে হাইপ করো, শেয়ার করো তোমার বন্ধুদের সাথে, আর তোমাদের সাথে কথা হবে আবার পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, টাটা।